হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ কিভাবে সুরক্ষিত থাকে তা নিয়ে ভাবলে অবাক হতেই হয়, তাই না? চলুন আজকের এই বিশ্লেষণের সরাসরি ঢুকে পড়া যাক। আজ আমরা দেখব কিভাবে একটি বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি জটিল সব আর্থিক ঝুঁকির বিরুদ্ধে একেবারে দুর্ভেদ্য বহু স্তরীয় এক প্রতিরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স সিস্টেম তৈরি করে। এই আলোচনায় আমরা মূলত ডিএসপি অ্যাসেট ম্যানেজার্সের অত্যন্ত বিস্তারিত একটি কর্পোরেট পলিসি ডকুমেন্ট একেবারে ভেঙে বিশ্লেষণ করব। কষ্টার্জিত বিনিয়োগ কিভাবে সুরক্ষিত থাকছে তার ব্লুপ্রিন্ট বোঝাটা বেশ জরুরি। তারা কিভাবে অত্যন্ত খটমটে আর জটিল রেগুলেটরি নিয়মকানুনগুলোকে কাঠামোগত নিরাপত্তার একটি স্পষ্ট ব্লুপ্রিন্টে রূপান্তর করেছে, সেটাই আজ আমরা ডিকোড করব। তো পুরো বিষয়টি সহজে বোঝার জন্য আমরা 5টি ধাপে এগোব। 1. সেবি বা সেবিএর রিস্ক ম্যান্ডেট। 2. গভর্নেন্স ও কমিটিগুলো। 3. এক্সিকিউটিভ চেইন। 4. ফ্রন্টলাইন রিস্ক ম্যানেজমেন্ট এবং সবশেষে ঝুঁকির একেবারে খুঁটিনাটি বা অ্যানাটমি। চলুন একেবারে শীর্ষস্তর অর্থাৎ সেবি রিস্ক ম্যান্ডেট বা রেগুলেটরি ভিত্তি থেকে শুরু করা যাক। এই সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার মূল শেকড় কিন্তু লুকিয়ে আছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সংক্ষেপে সেবিএর জারি করা একটি অত্যন্ত কড়া নির্দেশিকার মধ্যে। 1 এপ্রিল 2022 মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির জন্য এই দিনটি আক্ষরিক অর্থে একটা গেম চেঞ্জার ছিল। কারণ ঠিক এই দিনটিতেই সেবিএর সংশোধিত রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক কার্যকর হয়, আর এর মাধ্যমেই ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশাল পরিবর্তনের সূচনা হয়েছিল। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা কি জানেন? সেবি একেবারে স্পষ্ট করে দিয়েছে যে এই ফ্রেমওয়ার্কটি কোনোভাবেই কেবল কাগজে কলমে থাকা একটা টিক মার্ক দেওয়ার চেকলিস্ট হবে না। এটিকে অবশ্যই একটি জীবন্ত ডাইনামিক সিস্টেম হতে হবে, এমন একটা সিস্টেম যা কোম্পানির দৈনন্দিন কাজের সংস্কৃতির সাথে একেবারে গভীরভাবে মিশে থাকবে। এরপর আসে আমাদের দ্বিতীয় ধাপ, গভর্নেন্স এবং কমিটি, যারা মূলত তত্ত্বাবধায়কের কাজ করে। চেইন অফ কমান্ডের একটু নিচের দিকে এগুলে দেখা যায় এই অভ্যন্তরীণ প্রতিরক্ষার সর্বোচ্চ স্তরে রয়েছে বোর্ড এবং বিশেষায়িত রিস্ক কমিটিগুলো। এরাই হল পুরো ফ্রেমওয়ার্কের আসল পাহারাদার। বোর্ড এবং ইআরএমসি এর ভূমিকার মধ্যে কিন্তু চমৎকার একটি পার্থক্য রয়েছে। একদিকে বোর্ডের হাতে থাকে চূড়ান্ত অনুমোদন আর পর্যালোচনার ক্ষমতা, অন্যদিকে ইআরএমসি একেবারে মাঠে নেমে সক্রিয়ভাবে পলিসি প্রণয়ন করে এবং বড় ধরনের কোনো ফাইন্ডিংস বা সমস্যা পেলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর দায়িত্ব পালন করে। বোর্ডের এই তত্ত্বাবধানের পরিধি কিন্তু আসলেই বিশাল। এটা শুধু সাধারণ কোনো তদারকি নয়, বরং লিকুইডিটি রিস্ক ও ক্রেডিট রিস্ক থেকে শুরু করে সাইবার সিকিউরিটি এবং যে কোনো দুর্যোগ বা ডিজাস্টার রিকভারি প্ল্যান পর্যন্ত প্রায় সবকিছুই তারা কভার করে। তৃতীয় ধাপে রয়েছে এক্সিকিউটিভ রিস্ক কমান্ডার্স বা সি-সুইট শিল্ড। তো চলুন এবার এক্সিকিউটিভ লেভেলে ঢোকা যাক। এখানে মূল ফোকাস হল সিইও এবং চিফ রিস্ক অফিসার বা সিআরও এর ওপর। এরাই কিন্তু সেই তাত্ত্বিক পলিসিগুলোকে দৈনন্দিন কাজের বাস্তবতায় রূপ দেন। এই এক্সিকিউটিভরাই মূলত প্রধান কমান্ডার। বোর্ডের বড় বড় অনুমোদনগুলোকে পরিমাপযোগ্য মেট্রিক আর সাংগঠনিক সংস্কৃতিতে বদলে ফেলার কাজটা তারাই করেন। ওই ভারী ভারী তাত্ত্বিক ফ্রেমওয়ার্কগুলো যেন কেবল বইয়ের পাতায় ধুলো না জমে, বরং পুরো কোম্পানিতে কঠোরভাবে পালিত হয়, সেটা নিশ্চিত করাই তাদের কাজ। সিইও এর মূল দায়িত্বগুলোর দিকে তাকালে একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে যায়। তাদের সবচেয়ে বড় কাজ হল সঠিক রিস্ক অ্যাপেটাইট, অর্থাৎ ঠিক কতটা ঝুঁকি নেওয়া যাবে তার একটা গণ্ডি বা ক্ষমতা নির্ধারণ করে দেওয়া। এর পাশাপাশি ডেলিগেশন অফ পাওয়ার বা ক্ষমতার অর্পণ প্রতিষ্ঠা করে তারা নিশ্চিত করেন যে প্রত্যেকে ঠিক নিজের নির্দিষ্ট সীমার ভেতরে থেকেই কাজ করছে। আর সিআরও এর ম্যান্ডেটে একটা অসাধারণ বিষয় ধরা পড়েছে। সত্যিকারের রিস্ক ম্যানেজমেন্ট মানে কিন্তু শুধু কম্পিউটারে বসে জটিল সব গাণিতিক মডেল চালানো নয়, বরং এর চেয়েও বেশি জরুরি হল সঠিক মানবিক আচরণ এবং ঝুঁকি সম্পর্কে সচেতন এমন একটা কালচার বা সংস্কৃতি গড়ে তোলা। এটাই হলো আসল গেম চেঞ্জার। যে কোনো হুমকিকে একেবারে অঙ্কুরেই বিনষ্ট করতে এই এক্সিকিউটিভদের নিয়মিত অত্যন্ত টেকনিক্যাল কিছু রিভিউ করতে হয়। কোনো বিপদ বড় আকার ধারণ করার আগে তারা স্ট্রেস টেস্টিং এবং আর্লি ওয়ার্নিং সিগন্যাল বা প্রাথমিক সতর্কতার ব্যতিক্রমগুলো আতসী কাছের নিচে রেখে নিখুঁতভাবে বিশ্লেষণ করেন। এবার আসা যাক 4 নম্বর ধাপে, ফ্রন্টলাইন রিস্ক ম্যানেজমেন্ট বা ট্যাকটিক্যাল ডিফেন্ডার।
সি সুইট এক্সিকিউটিভদের ঠিক নিচেই হল ফ্রন্টলাইনের অবস্থান। এখানেই মূলত ফাংশনাল হেড এবং ফান্ড ম্যানেজাররা থাকেন, যারা প্রতিদিন প্রতিটি লেনদেনের ক্ষেত্রে সরাসরি একেবারে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে ঝুঁকির মোকাবেলা করেন। একজন ফান্ড ম্যানেজারের প্রতিদিনের রুটিন কিন্তু বেশ চ্যালেঞ্জিং। একদিকে তাদের প্রধান লক্ষ্য থাকে বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ মুনাফা বের করে আনা, আর ঠিক একই সাথে অনুমোদিত ঝুঁকির কঠোর গণ্ডির মধ্যে থাকার এক নিখুঁত ব্যালেন্সও তাদের মেনটেন করতে হয়। কাজটা আক্ষরিক অর্থেই দড়ির ওপর দিয়ে হাঁটার মতো। তবে শুধু ফান্ড ম্যানেজাররা নন, মিউচুয়াল ফান্ডের এই বিশাল কাঠামোটি টিকিয়ে রাখতে লিগ্যাল থেকে শুরু করে ইনফরমেশন সিকিউরিটি পর্যন্ত বিভিন্ন স্পেশালাইজড লিডারদের এক বিশাল সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন হয়। এখানে প্রত্যেকের কাজই একে অপরের পরিপূরক, অনেকটা একটা বিশাল পাজেলার আলাদা আলাদা অংশের মতো। আমাদের শেষ ধাপ অর্থাৎ ৫ নম্বরে রয়েছে ঝুঁকির অ্যানাটমি বা হুমকিগুলোর শ্রেণীবিন্যাস। এতক্ষণ তো আমরা ডিফেন্ডার বা রক্ষকদের চেন অফ কমান্ড দেখলাম, তো এবার তারা প্রতিদিন ঠিক কী ধরনের হুমকির বিরুদ্ধে লড়াই করছে তার গঠন বা অ্যানাটমিটা একটু ব্যবচ্ছেদ করে দেখা যাক। মজার ব্যাপার হল এই ফ্রেমওয়ার্কটি সমস্ত হুমকিকে খুব সুন্দরভাবে দুটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করে ফেলে। প্রথমটি হল স্কিম নির্দিষ্ট ঝুঁকি, যা কেবল একটি নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড স্কিমকে ইম্প্যাক্ট করে, আর দ্বিতীয়টি হল এএমসি নির্দিষ্ট ঝুঁকি, যা পুরো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির জন্যই একটা বড়সড় হুমকির স্বরূপ হতে পারে। যেমন ধরুন গভর্নেন্স রিস্ক বা শাসনগত ঝুঁকি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কিম নির্দিষ্ট হুমকি। এটি মূলত বিনিয়োগকারীদের টাকার উপর ফান্ড ম্যানেজারদের যে বিশাল ফিউডিশিয়ারি বা বিশ্বস্ততার দায়িত্ব রয়েছে সেটাকে নির্দেশ করে। এটি এমন একটি নৈতিক দায়িত্ব যা কোনোভাবেই কোনো অবস্থাতেই লঙ্ঘন করা চলবে না। এরপরই আসে লিকুইডিটি বা তারল্য ঝুঁকি। এটি অত্যন্ত সতর্কতার সাথে মনিটর করা হয়, কারণ বাজারে যখন হঠাৎ কোনো প্যানিক বা আতঙ্ক ছড়ায়, তখন যদি সঠিক মূল্যে দ্রুত সম্পদ বিক্রি করে ক্যাশ না পাওয়া যায়, তবে সেটা একটা ফান্ডের জন্য একেবারে বিপর্যয় ডেকে আনতে পারে। অন্যদিকে অপারেশনাল রিস্ক হল এএমসি নির্দিষ্ট একটি অত্যন্ত ব্যাপক হুমকি। এর ক্যানভাসটা অনেক বড়। এতে মারাত্মক কোনো সাইবার অ্যাট্যাক থেকে শুরু করে একজন কর্মীর সাধারণ অথচ ভীষণ ব্যয়বহুল একটা ডেটা এন্ট্রির ভুল পর্যন্ত প্রায় সবকিছুই অন্তর্ভুক্ত থাকতে পারে। এখন প্রশ্ন হল, এত বিশাল একটা সিস্টেম যে আসলেই ঠিকঠাক কাজ করছে তার গ্যারান্টি কি? এখানে আসে স্বাধীন অভ্যন্তরীণ অডিটরদের ভূমিকা। তারা পুরো প্রক্রিয়াটা মূল্যায়ন করেন এবং একটি রেকটিফিকেশন ইন্ডেক্স বা সংশোধনী সূচক তৈরি করেন। সময়ের সাথে সাথে প্রতিষ্ঠানের কাঠামোগত উন্নতি মাপার জন্য এটা কিন্তু দারুণ একটা মেট্রিক। আজকের এই বিশ্লেষণে আমরা একটি অবিশ্বাস্য রকম শক্তিশালী ফ্রেমওয়ার্ক দেখলাম, যা এত বড় একটি আর্থিক প্রতিষ্ঠানকে চারদিক থেকে সুরক্ষিত রাখে। সেবির ম্যান্ডেট থেকে শুরু করে রেকটিফিকেশন ইন্ডেক্স সবই আছে, কিন্তু তারপরেও শেষে এসে একটা চিরস্থায়ী প্রশ্ন থেকেই যায়। যতই নিশ্ছিদ্র পলিসি বা দুর্দান্ত সব গাণিতিক মডেল থাকুক না কেন, তা কি আসলেই মানুষের স্বভাবের ওই অপ্রত্যাশিত দিকগুলোকে শতভাগ নিয়ন্ত্রণ করতে পারে? এই প্রশ্নটি অন্তত ভাবার মতো। আজকের বিশ্লেষণটি এখানেই শেষ করছি।